সুস্থ হয়ে দেশে ফিরে আবারও দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমনটাই আশা করছেন দলের নেতারা। আজ রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এরই মধ্যে কাতারের রাজকীয় বহরের উড়োজাহাজটি ঢাকায় এসে পৌঁছেছে। উন্নত চিকিৎসার জন্য 2 মাস আগে থেকেই বিদেশে যাওয়ার সব প্রস্তুতি নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে কয়েক দফা বাতিল হয় বিদেশ যাত্রার তারিখ। সবকিছু ঠিক থাকলে আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি প্রধান। বিএনপি নেতারা জানান, যুক্তরাজ্যে গিয়ে তিনি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। এরপর লিভার প্রতিস্থাপনের জন্য সেখান থেকে যেতে পারেন যুক্তরাষ্ট্রে। 7 তারিখ রাত্রে 10টার সময় একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে প্রথমে যুক্তরাজ্যে যাবেন। কাতারের আমির সেই ব্যবস্থা করেছেন। যুক্তরাজ্যে উনি কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে যুক্তরাষ্ট্রে একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ওনার চিকিৎসা হবে। লিভার সিরোসিস সহ অন্যান্য, হার্ট সহ অন্যান্য জটিলতা ওনার যেগুলো আছে, আর্থ্রাইটিস সহ। বিএনপি চেয়ারপারসনকে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হচ্ছে তাতে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকবে। কাতারের আমির তার নিজস্ব যে অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স প্রেরণ করেছে, যাতে বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে সঠিকভাবে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পরে সেখানকার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঠিক করা হবে যে যদি তারা মনে করে যে আমেরিকা যাওয়া প্রয়োজন হবে, তাইলে বেগম খালেদা জিয়া মানসিকভাবে প্রস্তুত আছে। জনগণের প্রত্যাশা যে বেগম জিয়া এসে পুনরায় এদেশের মানুষের ভাগ্যকে নিয়ে রাজনীতি করুক এবং তাদের যে প্রত্যাশা পূরণের জন্য হাল ধরুক, এবং সেই প্রত্যাশা আমরাও করছি। খালেদা জিয়ার সাথে তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, 6 জন চিকিৎসক সহ 15 জনের যাওয়ার কথা রয়েছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত 9:45টায় শুরু হয়ে 11:30টা পর্যন্ত চলে এই বৈঠক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের স্থায়ী কমিটির এই বৈঠক আহ্বান করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে দলের নীতি, কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সোমবার বিকেলে তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত 15ই ডিসেম্বর বেশ কয়েকজন বিচারপতির বিষয়ে রাষ্ট্রপতির কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তাদের পরামর্শ অনুযায়ী পরে ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে 16 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচিতে আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করা বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। এরপরই হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে অনিয়ম, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিচারিক কাজ থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়। এছাড়া অসদাচরণের অভিযোগে 19 নভেম্বর পদত্যাগ করেন 3 বিচারক। সব দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে। এজন্য আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবও করা হবে। সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, আইন অনুযায়ী মামলার আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে। শেখ হাসিনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। এছাড়া তিনি জানান, প্রায় 3.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা মামলা করেছে সংস্থাটি। পাশাপাশি নাটোর 2 এর সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর প্রায় 16 কোটি 38 লাখ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও 2টি মামলা করা হয়েছে। আলোচিত ছাগলকাণ্ডে মিথ্যা তথ্য দান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সোমবার তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সরকার পতনের পর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের প্রতিবেদন অনুযায়ী 2009 থেকে 2024 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের 15 বছরের শাসনে গুমের শিকার হয় 758 জন। এর মধ্যে এখনও নিখোঁজ 204 জন। গুমের শিকার এসব ব্যক্তি ও তাদের স্বজনরা গত কয়েক মাস ধরে অভিযোগ দায়ের করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার আসামিদের মধ্যে শীর্ষ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন। মামলার পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি। গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আদালতে প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকার শত শত মানুষকে গুম করে আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়। তাদের গুম করার জন্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের বিদেশ মিশনে পাঠানো, প্রমোশন দেওয়া সহ নানা প্রলোভন দেখাতো। এই জাতি, এই সরকারের কাছে যে সবচেয়ে বড় প্রত্যাশা সেটা হচ্ছে এই সমস্ত ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের বিচার করা, এবং আমরা বলেছি 2025 সালটাই হবে বিচারের বছর। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। এবার গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত হবে বলে আশা ভুক্তভোগী ও স্বজনদের। আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে গেছে, পুলিশ বলেন, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয়। শেখ হাসিনা কতটা পৈশাচিক ছিল আমরা এখন বুঝতে পারতেছি। এখন যারা এই কাজ করেছে তারাও আমার সাথে কথা বলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে সম্প্রতি গুমের অপরাধকে বিচারের আওতায় আনা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6টি রেডিওথেরাপি মেশিনের সবগুলোই নষ্ট। জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে 15 দিন ধরে মিলছে না এই সেবা। ফলে প্রতিদিন বাধ্য হয়ে ফেরত যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত অন্তত 200 রোগী। নষ্ট মেশিন কবে সচল হতে পারে তা বলতে পারছেন না কেউই। ফেব্রুয়ারি ও মার্চে 2টি নতুন মেশিন চালু হওয়ার আশায় কর্তৃপক্ষ। ক্যান্সারের কোষ ধ্বংস করার চিকিৎসা রেডিওথেরাপি। এজন্য জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে 6টি মেশিন ছিল। দীর্ঘদিন ধরে 4টি মেশিন অকেজো থাকলেও সচল ছিল 2টি। এবার নষ্ট হলো সেই 2টিও। রেডিওথেরাপি বিভাগে ঝুলছে মেশিন নষ্টের বিজ্ঞপ্তি। কবে চালু হবে বলা নেই। একের পর এক রোগী আসছেন আর ফেরত যাচ্ছেন। ঢাকার বাইরে থেকেও এসেছেন অনেকে। কেউ কেউ আবার দীর্ঘ সময় পর সিরিয়াল পেলেও থেরাপি নিতে গিয়ে দেখেন সেবা বন্ধ। আমরা আইসি এই যে থেরাপির জন্য, তা থেরাপির মেশিন নষ্ট, তখন আবার ঘুরে যাইতে হচ্ছে, বাড়ি তো অনেক দূরই, ব্যাটিং ম্যাটিং নিয়ে আবার ঘুরে বাড়ি চলে যাইতে হচ্ছে। তো গরিব মানুষ কি করবো, আমার তো ঘুরতে আসি, এখন তো আমরা সমর্থ নাই যে বলে বাহিরে গিয়ে দেওয়াই। বেসরকারিভাবে তো করার একটা অসম্ভব ব্যাপার, এই জন্যই তো সরকারি এসে আসলাম, তারপরে দেখি এখন কি করা যায়। তো আমরা বলতে বলতে মুখও ব্যথা হয়ে যাচ্ছে সারাদিন, প্লাস হচ্ছে মানে একটা মানুষ তো কতদিন আর ফেরত পাঠানো যায় সেটা আমরাও বুঝি। আর ক্যান্সার তো খুব একটা যে ভালো একটা অসুখ তেমন তো না, কিন্তু আমরা তো একদম অসহায়, কিচ্ছু করার নাই আমাদের। বেশি খরচের কারণে বেসরকারিভাবে রেডিওথেরাপি নিতে না পারা অসচ্ছল রোগীরা ভিড় করেন এই হাসপাতালে। কিন্তু 5 বছর ধরেই ভোগান্তিতে তারা। কখনো যন্ত্র নষ্ট, কখনো সিরিয়াল পেতে দেরি হওয়ায় নাকাল ক্যান্সার রোগীরা। আমাদের মেশিন একদম চালু, একটাও চালু নেই, রোগীদের খুব কষ্ট হচ্ছে। এই জন্য জরুরি ভিত্তিতে এটা ঠিক করার জন্য ওরা চেষ্টা করছে এবং আমরা সেভাবে যোগাযোগ রাখছি। আমাদের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় সবাই এটা ওনারা চেষ্টা করছেন, আশা করছি তাদের চালু হবে। সম্প্রতি রেডিওথেরাপির 2টি মেশিন কেনা হয়েছে। ফেব্রুয়ারিতে একটি ও মার্চে আরেকটি চালু হতে পারে। তবে
রোগীর চাহিদা মেটাতে দরকার অন্তত আরও 5টি মেশিন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। সকাল 7:05 এই ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় ভূমিকম্পের উৎপত্তিস্থল চীনের তিব্বতে। ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.1। নেপালের উত্তর পূর্বাঞ্চলীয় লবুচে থেকে 90 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরতায় এটি আঘাত হানে। বড় ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত 4 থেকে 5 মাত্রার আরও 60টি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে ভূমিকম্প। নেপালের রাজধানীর কাঠমান্ডুতে তীব্র কম্পন হলেও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের বিহারে ভূমিকম্পের তীব্রতায় লোকজন ঘর ছেড়ে বেরিয়ে আসে। ডিবিতে আর কোনো আয়নাঘর আর ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না বলেও সাফ জানান তিনি। বাংলাদেশে বসবাসরত অবৈধ বিদেশিদের বিষয়ে 31শে জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। সোমবার সকালে পাসপোর্ট অফিস ও দুপুরে ডিবি অফিস পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। সোমবার সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন 1 ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে বসবাসরত অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গাদের কারণে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতা এখনই বন্ধ করা যাচ্ছে না জানান উপদেষ্টা। পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এর ব্যাপারে আমি এখনও বলতে পারবো না, বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায় তো হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে। আর প্লাস আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে সেই সময় অন্য কথা। দুপুর 12টার দিকে ডিবি অফিস পরিদর্শনে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে সাংবাদিকদের জানান সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করতে পারবে না ডিবি। এছাড়া কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। মিয়ানমার থেকে মাদকের চালান বন্ধে কঠোর নজরদারির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত নিয়ন্ত্রণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুপক্ষের সাথেই সরকার যোগাযোগ রাখছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে অভিজ্ঞদের তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সোমবার বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশে এ আহ্বান জানান তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনমত জানতে জেলা পর্যায়ে কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ সমাবেশ আয়োজন করে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জুলাই বিপ্লবের ঘোষণার আকাঙ্ক্ষায় স্লোগানে বেলা 2:30টায় শুরু হয় সভা। এতে সার্জিস আলম ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ ফরিদপুরের সমন্বয়করা বক্তব্য রাখেন। এর আগে শনিবার সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র সামনে রেখে 6 দিনের কর্মসূচির ঘোষণা করা হয়। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। এই 24-এ যারা জীবন দিয়েছে, আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে, আমাদের আহত যোদ্ধারা, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। 8ই আগস্ট সরকার গঠন করার পরে এখনো পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচারও আমরা দেখি নাই। আপনার যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান, অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে। বিশ্বে আলোচিত কুড়িগ্রামের ফেলানী হত্যার 13 বছরেও শেষ হয়নি বিচার কার্যক্রম। বিএসএফ এর বিশেষ কোর্টে 2 দফায় খালাস দেওয়া হয় অভিযুক্ত অমিয় ঘোষকে। এ রায় প্রত্যাখ্যান করে মানবাধিকার সংগঠনের সহযোগিতায় ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হলেও এখন পর্যন্ত হয়নি শুনানি। আওয়ামী লীগ সরকারের সময় বিচার না হলেও নতুন সরকারের কাছে ন্যায় বিচারের আশা ফেলানীর বাবা মায়ের।
2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখে 4.5 ঘণ্টা। বিষয়টি বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তোলে। ঘটনার 2 বছর পর 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ কোর্টে শুরু হয় এই হত্যাকাণ্ডের বিচার। ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য গ্রহণ শেষে 6 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেয়। রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচার দাবির পর দ্বিতীয় দফাতে তাকে দেয়া হয় খালাস। পরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। এরপর বারবার শুনানির তারিখ পিছিয়ে সবশেষ 2018 সালের 25 জানুয়ারি নতুন দিন ধার্য হলেও তা আর হয়নি। মেয়ে হত্যার বিচার না পাওয়াকে বিগত সরকারের অবহেলাকে দুষছেন ফেলানীর স্বজনরা। শাহজাহানের কাছে কত আবদার করছে বিচারের জন্য, ভারত সরকারের কাছে বিচারের জন্য আবদার করছে। উনি 2 বার নিয়ে গেল বিএসএফ আদালতে, উনি ডেকে নিয়ে গেল। আমি অন্য সত্য কথাই বলছি, কিন্তু আজ খালি উনি শুনছে, কিন্তু কোনো একটা কাজ করে দেয় নাই, কোনো একটা বিচার করে দেয় নাই। বিচার করতো, কিন্তু করতে পারতো, কিন্তু উনি বিচার করে নাই। যে আমাদের যে নতুন বাংলাদেশে যে আমাদের নতুন সরকার হয়েছে, ওনার কাছে আমার দাবি যে আমার ফেলানীর বিচারটা যেন আন্তর্জাতিক আদালতে করে। চাঞ্চল্যকর এই হত্যার বিচার দ্রুত শেষ হওয়া জরুরি। আইনজীবীরা বলছেন, বিচার হলে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে। ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। বারবার ভারত সরকারের আশ্বাসে বন্ধ হয়নি সীমান্তে হত্যা। দ্রুত ফেলানীর হত্যার বিচার সহ সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়েছেন কুড়িগ্রামবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, ফেলানী হত্যার এত বছরেও শেষ হয়নি বিচার কার্যক্রম। আসলে কি তার পরিবার বিচার পাবে? ভারতীয় মানবাধিকার সংগঠন সুপ্রিম কোর্টে রিট করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলে কি করণীয়? জি, আপনি যেমনটি বলছিলেন যে 2011 সালে যে 7 জানুয়ারি, সেটি কিন্তু কুড়িগ্রামের মানুষের জন্য একটি বেদনাদায়ক দিন। ওই দিন অনন্তপুর সীমান্তে যে ফেলানীর যে হত্যাকাণ্ডটি হয়, সেটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে চাঞ্চল্য সৃষ্টি করে। এবং ফেলানীর পরিবার যেটি আশা করছে এখন মূলত ন্যায় বিচারের পাশাপাশি পুনর্বাসনের কথাটিও তারা বলছেন। ফেলানীর বাবা জানিয়েছেন যে যেহেতু পরপর 2 দফা বিএসএফ এর আদালতে তিনি ন্যায় বিচার পাননি, তার সাক্ষ্য নিয়েছিল এবং তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দিয়েছিলেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু যে খুনি অমিয় ঘোষ, যে বিএসএফ সদস্য সরাসরি গুলি করে হত্যা করেছিল ফেলানীকে, তার কিন্তু কোনো শাস্তি হয়নি। ফলে তিনি মনে করেন যে বিগত সরকার আসলে সঠিকভাবে বিষয়টিকে উত্থাপন করেননি এবং ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে তাকে কোনো সহায়তা করেননি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তিনি আশা করছেন যে সরকার এ ব্যাপারে একটি উদ্যোগ নেবে এবং সেখানে যে রিট পিটিশনটি রয়েছে সেটি যেন দ্রুত শুনানির ব্যবস্থা করা হয়, সেই বিষয়ে যেন সরকার আইনগতভাবে সহযোগিতা করে। পাশাপাশি তিনি আরেকটি কথা বলছেন যে যেহেতু তার ভারতে তিনি একটি মুদি দোকান চালাতেন এবং সেখান থেকে চলে আসার পরে তার আর্থিক কষ্ট বেড়ে গেছে এবং পরিবারের যে অন্যান্য সন্তান রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে, মাদ্রাসায়, কলেজে পড়াশোনা করছে এবং তিনি এখন দাবি করছেন যে তাদের পুনর্বাসনের জন্য, চাকরির জন্য বা ব্যবসা বা অন্য কোনো বিষয়ে তাকে একটু আর্থিক সহায়তা দিলে পরিবারটি আবার নতুন করে ঘুরে দাঁড়াবে। তো আমরা এই বিষয়ে ফেলানীর যে আইনজীবী ছিলেন, যিনি ভারতে গিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন ফেলানীর বাবাকে, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই রিট পিটিশনটি যদি নিষ্পত্তি হয়, সেক্ষেত্রে শুধু বাংলাদেশ না, ভারতের যে বর্ডার ম্যানেজমেন্ট, সেটির ক্ষেত্রে একটি যুগান্তকারী অগ্রগতি হবে। কারণ বর্ডারের যে কিলিং মাঝে মাঝে ঘটে বিভিন্ন সীমান্তে, সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এই ন্যায় বিচার নিশ্চিত হলে ফেলানীর পরিবার এবং সীমান্তবাসীও অনেকটা আশ্বস্ত হতে পারবে। ফেলানী হত্যার বিষয়ে কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক। বরিশাল শিক্ষা বোর্ডের 5 শতাধিক স্কুলে কমিটি নিয়ে বিরোধ ও মামলায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মামলার খরচ চালাতে স্কুলগুলোতে চলছে অর্থ সংকট। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকেরা। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল আছে 1800। আহ্বায়ক ও ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয় এসব স্কুল। তবে ম্যানেজিং কমিটি গঠন নিয়েই অস্থিরতার কবলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
গত 4 বছর বহিষ্কার হয়ে পালিয়েছিলেন একে আসমত আলী খানের শিক্ষক HM জসিমউদ্দিন। বহিষ্কার হয়ে 20 মাস পালিয়ে থাকতে হয়েছে শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এই দুই স্কুলে আছে একাধিক মামলা। ক্লাস ফেলে শিক্ষকদের ঘুরতে হচ্ছে আদালতে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় 4টি বছর আমাকে বিদ্যালয়ের বাইরে রেখেছে। আমি ছেলেমেয়ের সহ মানবতা জীবনযাপন করেছি। সভাপতি ছিলেন সরকারি কর্মকর্তাগণ, সেখান থেকে নিয়ে আসা হয়েছে দলীয় লোক সভাপতি করা হয়েছে। এটা খুব ভালো বলে আমি মনে করি না। শিক্ষকদের দাবি বিরোধ নিয়ে আদালতে যাওয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাই হলে জটিলতা কমানো সম্ভব। মামলা যারা নেয় তাদের যারা করতে যায় তাদের সাথে একটু যদি বিবেচনা করে, একটু খোঁজখবর নিয়ে দেখে যে আসলে মামলাটা করাটা কতটা যৌক্তিক, তাহলে মনে ভালো হয়। এদিকে স্কুলগুলোতে বিরোধ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। আমার কর্মকালীন সময়ে আমি অতি দ্রুত নিজে উদ্যোগ নিয়ে এই মামলাগুলো নিষ্পত্তির চেষ্টা করব, যাতে আমার শিক্ষার মান উন্নয়ন অব্যাহত থাকে। দরকার হলে আমি এই মামলাগুলো পরিচালনার জন্য আমি একটা মনিটরিং সেল বা মনিটরিং কমিটি করব, যারা নিয়মিতভাবে আমরা এটার তথ্য পেতে পারি। বরিশাল শিক্ষা বোর্ডের 502টি স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব মামলায় জর্জরিত। এর মধ্যে 86টি স্কুলের মামলা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উৎপাদন ও সরবরাহ বাড়ায় মাগুরায় ফুলকপির দাম নেমে গেছে তলানিতে। প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। ফলন ভালো হলেও দাম না পাওয়ায় উঠছে না পরিবহন খরচও। লাভের আশায় এই সবজি চাষ করে এখন উৎপাদন খরচ নিয়েই বিপাকে চাষিরা। মাগুরা জেলায় এই মৌসুমে প্রায় ৩,৬৯৮ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ফুলকপির চাষ হয়েছে প্রায় ২৭৫ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি হয়েছে সদরের মঠবাড়িয়া, রামনগর, কেষ্টপুর, হাজরাতলা, মধুপুর সহ বিভিন্ন এলাকায়। কৃষকেরা জানিয়েছেন প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষ করতে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। উৎপাদন 4.5 টন, তবে পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকায়। উৎপাদন খরচের চেয়ে কয়েক গুণ কম দামে বিক্রি করে গুনতে হচ্ছে লোকসান। কপি আর কি আমরা সব একসাথে লাগাইছি, এই কারণে সব কপি একই সময় হয়ে গেছে। এখনকার নাই কপি খুবই কম দাম, বাজারে নিয়ে গেলেও 2 টাকা 3 টাকা কিলো, তারপরে আর নেয় না, বাজারে থেকে বাড়ি চলে আসতে হয়। যা মানে কাটলে পারে যে পরিবহন খরচ সেটাও হচ্ছে না। 2-3 পিস 10 টাকা না বিক্রি করলে তো ফেলাই দিতে হবে একবারে। ভবিষ্যতে যাতে লোকসানে পড়তে না হয় সেজন্য এক মৌসুমে একই ধরনের ফসল উৎপাদন না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল উৎপাদনের পরামর্শ কৃষি বিভাগের। ব্যাপকভাবে সবজি চাষ করার প্রায় ফুলকপি সহ বিভিন্ন সবজির উৎপাদন বেড়ে যায়। আসলে কৃষকের যে পরিমাণ দাম পাওয়ার কথা এই মুহূর্তে সবজির উৎপাদন থাকে এবং চাহিদার তুলনায় সবজি বাজার বেশি থাকে, বাজার মূল্য তুলনামূলকভাবে কম যাচ্ছে। খুচরা বাজারে 2 থেকে 3 গুণ বেশি দামে সবজি বিক্রি হলেও পাইকারিতে সেই হিসাব ভিন্ন। তাই নিয়মিত বাজার তদারকির দাবি চাষি ও ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতকালীন সবজির দরপতনে বিপাকে কৃষক। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জজিব হোসেন। জজিব, কৃষকরা উৎপাদন খরচও আসলে তুলতে পারছেন না, এটি নিরসনে আসলে কি নির্দেশনা দেওয়া হচ্ছে বা ভবিষ্যতে কৃষকরা যাতে ক্ষতির সম্মুখীন না হয় সেক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? যে আসলে জানেন বগুড়ায় কিন্তু শীতকালীন সবজির যে বাজার সেটি কিন্তু বরাবরই উৎপাদন, সরবরাহ এবং বাইরে যে আপনার সরবরাহ করা হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে। সেই ক্ষেত্রে এবারও অন্যান্য বছরগুলোর মতো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ফুলকপি, বাঁধাকপি, আলু, সিম, বেগুন, এছাড়া টমেটো সহ অন্যান্য যে শীতকালীন সব শাকসবজিগুলো রয়েছে এর কিন্তু ব্যাপক উৎপাদন হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে কৃষকরা এখন তেমন দাম পাচ্ছেন না বিধায় এবং সরবরাহ বেশি থাকায় যেহেতু ক্রেতারাও খুব কম আসছেন এবং খুব কম দামে সব জায়গাতে পাওয়া যাচ্ছে, যার কারণে এই সবজির দাম কিন্তু কম থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা কর্মকর্তারা রয়েছেন তারা বারবারই বলে আসছিলেন কৃষকদেরকে যে বেশি মুনাফার কথা চিন্তা না করে তারা যাতে কয়েকটি ফসল বিভিন্নভাবে বিভিন্ন ধাপে চাষ করেন, তাহলে কিন্তু আসলে এই যে মুনাফার যে একটা রেশিও থাকে অর্থাৎ অনুপাত থাকে সেটা কিন্তু তারা ধরে রাখতে পারবেন এবং কোনোভাবেই তারা ঋণগ্রস্ত হবেন না এবং অন্যান্য যে ফসলের ক্ষতি
এটিও কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আসলে কৃষকরা কিন্তু বারবারই যে বছর দেখা যায় যে আলুর উৎপাদন ভালো হয়েছে, পরের বছর সেই আলুটি তারা আবারও চাষ করছেন। ঠিক একইভাবে ফুলকপির চাষটি গত বছর ভালো হয়েছিল, এবছরও তারা ফুলকপি লাগিয়েছেন। তো এখন বর্তমানে যে বাজার, আপনাকে যদি আজকের বাজারের পরিস্থিতি একটু আমি আপনাকে জানাই যে আজকে বাজারে ফুলকপি 2 টাকা বেড়েছে খুচরা পর্যায়ে, সেটি আজকে বিক্রি হচ্ছে 10 থেকে বেড়ে 12 টাকা কেজিতে। এছাড়া আলু, নতুন আলু যেগুলো উঠেছে সেই আলু বিক্রি হচ্ছে একটি 35 টাকা, এবং লাল পাকড়ি আলু যেটি বগুড়ার সবচেয়ে বিখ্যাত সেটি বিক্রি হচ্ছে 40 টাকা, এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকাতে, বেগুন বিক্রি হচ্ছে 40 টাকাতে, এবং টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এই যে বাজার, সেই বাজার পরিস্থিতি নিয়ে আসলে ক্রেতাদের মাঝে স্বস্তি দেখা দিলেও বিক্রেতা এবং ব্যবসায়ীরা যারা বলছেন যে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকেরা। সেই ক্ষেত্রে আসলে কৃষকরা যদি পরিবহন খরচটি উঠিয়ে না নিতে পারেন তাহলে কিন্তু তারা সামনের বছরগুলোতে আসলে কি করবেন সেটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এই ব্যাপারগুলোকে চিন্তা ভাবনা করে কৃষকরা যাতে পরবর্তী সামনের বছর, আগামী বছরে যাতে কোনো একটা পরিকল্পনা করেন সেই ব্যাপারটি কিন্তু কৃষি কর্মকর্তারা বলছেন। এবং এখানে আপনাকে যদি মাছ এবং মুরগির বাজারটি বলি, মুরগির কিন্তু দাম বেড়ে গেছে। পাকিস্তানি এবং সোনালী মুরগি যেটি আছে সেটি কিন্তু 320 টাকায় বিক্রি হচ্ছে, এবং ডিমের বাজারও কিন্তু বেশ কমে এসেছে, 38 থেকে 40 টাকায় কিন্তু ডিমের হালি চলে এসেছে। এবং মাছের বাজার কিছুটা বাড়তি বলা যায়, কিন্তু সেটিও আসলে শাকসবজির যেহেতু সরবরাহ বেশি আছে সেটিও কিন্তু খুব বেশি বাড়েনি। তবে সব মিলিয়ে আসলে ক্রেতাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। তো এই ছিল আসলে বগুড়া থেকে বাজার পরিস্থিতির আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। বগুড়া থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জজিব হোসেন। ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক 90 বাংলাদেশি জেলে নাবিক মুক্তির পর চট্টগ্রামে পৌঁছেছে। সকাল 9:30টায় চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছান তারা। কোস্টগার্ডের মাধ্যমে জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, জেলেদের পরিবারের কাছে হস্তান্তর কখন হতে পারে কোস্টগার্ডের মাধ্যমে, পুরো প্রক্রিয়া নিয়ে একটু জানতে চাই। কিছুক্ষণ আগে যে সমস্ত নাবিক এবং জেলে তাদেরকে জাহাজে করে নিয়ে আসা হয়েছিল তাদেরকে কোস্টগার্ডের পতেঙ্গা যে জেটি আছে সেখানে নামানো হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মোট 90 জনের মতো এখানে এই দফায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে যে ডিসেম্বরের 9 তারিখে যে দুটি জাহাজ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হয়েছিল সেখানে সেই দুটি জাহাজের মোট 78 জন, এবং এর আগে বিভিন্ন সময়ে বিশেষ করে দুর্ঘটনার কবলে পড়ে যারা সেখানকার বিভিন্ন নিরাপত্তা হেফাজতে বা জেলখানায় ছিলেন সেখানকার আরও 12 জন, মোট 90 জনকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। তো আজকে এখান থেকে তাদেরকে মূলত তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কিছুক্ষণের মধ্যেই সেই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। আমরা যেই জাহাজগুলো মূলত ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হয়েছিল তাদের ক্যাপ্টেনের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে মূলত তাদের গত সময়ে তাদেরকে যখন সেই ভারতের কোস্টগার্ডের হাতে আটক তাদের অবস্থায় ছিল সেই সময় তারা জ্বালানি বা রসদ সহ যে বিষয়গুলো ওদের প্রয়োজনীয় ছিল সেটি বাংলাদেশের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগের কারণে সেখানে পাওয়া গেছে। ফলে যে বিষয়টি হয়েছে যে তাদের খুব বেশি দুশ্চিন্তা ছিল, তবে খুব বেশি অসুবিধা হয়নি। তবে আজকে যেহেতু তারা দেশে ফিরে এসেছেন, দেশের পরিবারের সাথে তাদের দেখা হচ্ছে লম্বা সময় পরে, এবং একটি অনিশ্চয়তার মধ্যে ছিলেন। কি হয় সেই আতঙ্ক বা টেনশন তো অবশ্যই ছিল। স্বভাবতই তাদের মুক্তির আনন্দ তো অবশ্যই আছে, এবং পরিবারের সাথে আবারও যোগ দেওয়ার যে আনন্দ সেটি আছে। তো সামগ্রিকভাবে যেটি বলা হচ্ছে যে এই দুটি জাহাজ এবং এর আগের আরো 12 জন, মোট 90 জনের এই ফিরে আসাকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশই তৈরি হয়েছে। অনেকের তাদের পরিবারের লোকজন এসেছেন তাই তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আনন্দ উচ্ছ্বাস তো আছেই, পাশাপাশি এখানে তাদেরকে এই বাংলাদেশের বরণকে ঘিরে কিন্তু একটি ছোটখাটো আয়োজনও কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে এখানে করা হয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।